নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি, এরকম একটি পোস্টার বাংলাদেশের বিভিন্ন জায়গায় পড়েছে। আপনাদের মোবাইলের পর্দায় বা স্মার্ট টিভির পর্দায় আপনারা এই পোস্টারটি দেখবেন। এই পোস্টারটি লাগিয়েছে হিজবুত তাহরির। হিজবুত তাহরির একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, বাংলাদেশেও সেটি নিষিদ্ধ, এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ। কিন্তু 5ই আগস্ট পট পরিবর্তনের পর হিজবুত তাহরির প্রকাশ্যে নিজেদের কার্যক্রম করছে। মাহফুজ, যিনি অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ইউনুস বলেছিলেন, সেই মাহফুজ হিজবুত তাহরিরের সদস্য বলে অনেকে মনে করেন, যদিও মাহফুজ এই দাবির সত্যতা মানতে চায়নি। আমার মাঝে মাঝে অবাক লাগে, আমি একজন তো ভারতীয়, আমি একজন গর্বিত হিন্দু। ভারতকে ভাই আপনারা কেন শত্রু রাষ্ট্র বলেন? ভারত আপনাদের বারা ভাতে কোন ছাইটা দিয়েছে? এটা আমার জানার খুব ইচ্ছা। 71-এ পাকিস্তানের বাহিনীর সঙ্গে যুদ্ধ করলো ভারতীয়রা, মুক্তিযোদ্ধা বাহিনীও ছিল, কিন্তু তারা ট্রেন্ড হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে, এবং 3000-এর বেশি ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছিল। এপার বাংলায় এবং সমগ্র ভারতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সমর্থন ছিল। ইন্দিরা গান্ধী সারা বিশ্ব ঘুরে এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে বাংলাদেশে খান সেনা যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে জনমত গঠন করেছিলেন। আমেরিকার চোখ রাঙানি 7 ফ্লিট বঙ্গোপসাগরে পাঠানোর হুমকিকে অগ্রাহ্য করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর একদিনের জন্য কি ভারতীয় সেনা বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়েছিল? বাংলাদেশের কোন সমুদ্র বন্দরে কি ভারতীয় নৌবাহিনীর জাহাজ থাকে? ভারতীয় সেনা কি বাংলাদেশে আছে? নেই, বলতে পারবেন না। ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য চায়, পাইপলাইনে গ্যাস চায়, বিদ্যুৎ চায়, লোহা চায়। ভারত বাংলাদেশের জনগণের পাশে সর্বদা থাকে। এই তো 5 কোটি ডিম পাঠানো হয়েছে ভারতবর্ষ থেকে। তারপরেও এই ধরনের কথা, ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি। ভারতের সঙ্গে আপনারা শত্রুতা করলে বাংলাদেশ টিকে থাকতে পারবে? এই সাধারণ বোধ বুদ্ধিটুকু যদি না থাকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বাংলাদেশের 3 দিক ভারত দিয়েও ঘেরা, একদিকে মায়ানমার। এই মায়ানমারের সঙ্গে আবার বাংলাদেশের সরকারের সম্পর্ক একদম ভালো নয়। তাহলে বৃহৎ প্রতিবেশী ভারতকে আপনারা শত্রু রাষ্ট্র বলে চিহ্নিত করতে চাইছেন। এবং আমি বাংলাদেশের সংবাদ মাধ্যম বলুন, সমাজ মাধ্যম বলুন, প্রত্যেকের মুখে এক সুর, ভারতীয় আধিপত্যবাদ। আমি তাদেরকে খোলাখুলি জিজ্ঞাসা করছি, ভারতীয় আধিপত্যবাদ বলতে আপনারা কি বোঝেন? ভারত চিরকাল আপনাদের সঙ্গে ছিল, এখনো আছে, আশা করব ভবিষ্যতেও থাকবে, যদি না বাংলাদেশের সরকার ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আর ভারতের সঙ্গে শত্রুতা করলে তার পরিণাম কি হয় সেটা আপনাদের নতুন মিত্র পাকিস্তান জানে। 3টে যুদ্ধ করেছে, শোচনীয়ভাবে হেরেছে, পাকিস্তানের অঙ্গহানি হয়েছে, এবং যত তারা পাকিস্তানে ছায়াযুদ্ধ করবে, ঈশ্বরের অভিশাপে পাকিস্তান তত রক্তাক্ত হবে। এই দেখুন, 6ই ডিসেম্বর ভোর রাতে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডর, জলপাইগুড়ি, বেরুবাড়ি ওই অঞ্চলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে, এবং দলবদ্ধভাবে ওই দুষ্কৃতীরা বিএসএফ এর ঘাঁটিতে হামলা চালায়, গুলি বিনিময় হয়। বিএসএফ এর এক জওয়ানকে 25 জন জনতা ঘিরে ধরে কোপাবার চেষ্টা করেছিল।
তখন বিএসএফ গুলি চালায়, একজনের মৃত্যু হয়। আসাম বাংলাদেশ সীমান্তে একটা মনসা মন্দির আমাদের সীমান্তের মধ্যে পড়ে, তার রেনোভেশনের কাজ হচ্ছে, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ এসে সমস্যা সৃষ্টি করেছে। এই যে ইউনূস বলছে না সনাতনীরা খুব নিরাপদে আছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, অতিরঞ্জিত করা। আচ্ছা, চট্টগ্রামে একজন বয়স্কা মহিলাকে কি নির্মমভাবে খুন করা হয়েছে, এমনকি তুলসীর মালাটা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে, তীব্রভাবে মাথায় আঘাত করে খুন করে লুটপাট করা হয়েছে। সনাতনী একতা মঞ্চের আহ্বায়ক ছিল ভদ্রমহিলার ছেলে। তারপরে সুনামগঞ্জে যেখানে মৌলবাদীরা আমাদের ধর্মীয় স্থানকে ভাঙচুর করলো, সনাতনীদের বাড়িঘর লুটপাট করলো, এক যুবক তার ভিডিও করছিলেন মানুষকে জানাবার জন্য, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর ইউনূস মিথ্যে কথা বলে চলে বাংলাদেশে ভারত বিরোধিতার জিগির তুলছেন, কারণ এছাড়া ইউনূসের কাছে কোনো রাস্তা নেই। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, মূল্যবৃদ্ধি 20%, বেকার 30%, শিক্ষিত বেকার 15%, আইন শৃঙ্খলা পরিস্থিতির দফা রফা, বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, যে বস্ত্রশিল্প রপ্তানি করে বাংলাদেশ প্রভূত বিদেশি মুদ্রা অর্জন করত, সেখানেও টান পড়েছে। মবক্রেসি চলছে, মব জাস্টিস চলছে, বিচার বিভাগকে এই অধুনা যারা শাসন করছে তারা ব্যবহার করছে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। ব্রিটেন সহ পশ্চিম দুনিয়ার অনেক দেশ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটেন তো সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে সন্ত্রাসবাদী হামলা হতে পারে। ব্রিটেনের নাগরিকদের উপাসনা স্থল, ঘিঞ্জি অঞ্চল, সভা সমিতি এড়িয়ে যেতে বলেছে, অর্থাৎ ব্রিটেনের মানুষ যাতে বাংলাদেশে না যায়। এবং ব্রিটেন পরিষ্কার বলেছে অমুসলিমদের টার্গেট করা হবে। মুক্তিযোদ্ধা বিরোধী যারা, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সমর্থনকারী মানুষকে টার্গেট করবে, টার্গেট কিলিং করবে। আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি রাজকীয় অভ্যর্থনায় জেল থেকে বেরিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 174 জন জঙ্গিকে ইউনূস সরকার মুক্তি দিয়েছে, আর এই লোকটা নাকি শান্তির নোবেল পুরস্কার পেয়েছিল। হেনরি কিসিঙ্গারও নোবেল পুরস্কার পেয়েছিল। তা হেনরি কিসিঙ্গারকে লোকে যুদ্ধবাজ বলে জানে, জীবদ্দশাতেও পৃথিবীর অনেক দেশে যাওয়ার তার অনুমতি ছিল না। তাই নোবেল শান্তি পুরস্কার যে কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। অ্যাডলফ হিটলারকেও একবার চেষ্টা হয়েছিল যে শান্তি পুরস্কার দেবার, শেষ পর্যন্ত সেটা হয়নি। তাহলে ইতিহাসের নির্মম পরিহাস হতো। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিত। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, অনেকে তাকে বলেন মোদিজির পরেই তিনি হিন্দু হৃদয় সম্রাট, একটা কথা বলেছেন যে জিন্নার আত্মা, বাবরের জিন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। দেখুন, জিন্নার দ্বিজাতি তত্ত্ব, তারপরে দেশভাগ, তারপরে জিন্না নিজেই বলেছিলেন নর্থ ইস্টার্ন পাকিস্তান। এখন বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছেন, যাদের সমর্থনে ইউনূসের অসাংবিধানিক সরকার চলছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা বাঙালি জাতীয়তাবাদকেও মানে না, বাংলাদেশের জাতীয়তাবাদকেও মানে না। 1947 সালে দেশভাগ হয়েছিল, তখন পাকিস্তান এবং ভারত দুটো দেশই স্বাধীনতা পায়। তারপর 71-এ বাংলাদেশের সৃষ্টি, এটা তো বিজয়ের মাস। কিন্তু তারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা আসলো 2024-এর 5ই অগাস্ট। অর্থাৎ পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সৃষ্টি, মৌলবাদীরা সেটাকে মান্যতা দেয় না। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা মানে না, তার মূলে কুঠারাঘাত করতে চায়। অতীতেও তারা এই চেষ্টা করেছে, সফল হয়নি।
এখন কিন্তু তারা খুল্লা নেমে পড়েছে যে বাংলাদেশকে পাকিস্তানের এক্সটেনশন হিসাবে তুলে ধরার জন্য। আপনারা অবাক হবেন না, বাংলাদেশের নাম পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান না হয়ে যায়। যারা বাঙালি জাতীয়তাবাদ, যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে সম্মান করে না, তারা তো ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান করবে। চক্ষু লজ্জার খাতিরে এখন তারা বলতে পারছে না, কিন্তু তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে এটা। নইলে কায়েদি আজম জিন্নার স্মরণ সভা হয় ঢাকা প্রেস ক্লাবে, বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনারের অ্যাক্টিভিটি দেখুন। কখনো তিনি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন, কখনো 7 তারা হোটেলের 14 তলায় সাইকেল রিক্সায় প্যাডেল করছেন। 53 বছর বাদে করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসলো চট্টগ্রামে। বাংলাদেশে এই পাকিস্তানি নাগরিকরা ভিসা পেতে তাদের কোনো ডকুমেন্টেশন করতে হবে না, ভিসা অন অ্যারাইভাল, চাইলেই তারা চলে আসতে পারবেন। পাকিস্তান বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চালু হচ্ছে। যারা পাকপন্থী আছেন বাংলাদেশে, পাকিস্তান হাই কমিশনারকে ঘিরে তাদের একটা নতুন তৎপরতা শুরু হয়েছে। পাকিস্তানে কি কি দ্রষ্টব্য স্থান আছে, পাকিস্তানের স্ট্রিট ফুড, লাহোরের বিখ্যাত স্ট্রিট ফুড কতটা ভালো, কি কি সিনিক বিউটি আছে, সেই সব বলে বাংলাদেশি ট্যুরিস্টদের পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিরা পড়তে চাইলে স্কলারশিপ পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আম বাংলাদেশির মধ্যে পাকিস্তানে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। ভারত এখন ভিসা রেস্ট্রিক্ট করেছে, কিন্তু ভারতের ভিসা পাওয়ার জন্য তাদের কি আকুল আর্তি। এই যে 70 সালে বাংলাদেশে এই পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানে যে সাধারণ নির্বাচন হয়, তাতে পূর্ব পাকিস্তানে 98% আসনে আওয়ামী লীগ জয়ী হয়, কিন্তু তারা ভোট পেয়েছিল 74%। এই 26% ভোট 70 সালে আওয়ামী লীগ পায়নি, সেই ভোটটা কিন্তু বাংলাদেশ বিরোধী শক্তির ভোট। তারা এখন সংহত হয়েছে। দেখুন, জামাত বলুন বা হিফাজত বলুন, এরা কখনো এককভাবে বাংলাদেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি। তাই জামাতকে বিএনপির সঙ্গে যোগ দিতে হয়, অ্যালায়েন্স করতে হয়। অর্থাৎ জামাত বলুন, হেফাজতে বলুন, হিজবুত তাহরির বলুন, তারা লম্পজম্প করছে, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে তাদের প্রভাব কিন্তু এখনো নেই। তারা বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে চায়, কিন্তু এই ধরুন জামাত বলুন, হিজবুত বলুন, হেফাজতে ইসলাম বলুন, এরা হচ্ছে ওই বাবরের জিন আর জিন্নার আত্মা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই বাবরের জিন আর জিন্নার আত্মাকে আপনি উত্তরপ্রদেশের সাম্বালেও দেখবেন, পাথরবাজ। এরা ভারতেও আছে এবং বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের পুরোধা হচ্ছে এরা। এদের মস্তিষ্কে ঘৃণা, এরা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। মুক্তির একমাত্র পথ খিলাফত। এরা গণতন্ত্র মানে না, ধর্মনিরপেক্ষতা এদের কাছে বিষধর সাপের মতো। এরা মহিলাদের আকাঙ্ক্ষাকে অবদমিত করতে চায়। মহিলাদের সমান অধিকার বলে কোনো শব্দ এদের অভিধানে নেই। এরা মহিলাদের পোশাক বিধি প্রবর্তন করতে চায় এবং মহিলারা শুধু গৃহস্থলীর কাজের জন্য। তারা যে আমাদের অর্ধেক আকাশ, এই বোধ, বুদ্ধি, চেতনা এই জঙ্গিদের নেই, জঙ্গিদের নেই। নইলে একজন মৌলবাদী মাইক ফুঁকছে বাংলাদেশের একটা বাজারে যে মহিলারা বাজার করবেন না, তাদের দোকান থেকে কেউ যেন না কেনেন। ভাবতে পারছেন? 2024 সালের ডিসেম্বর মাসে দাঁড়িয়ে এই ধরনের ফতোয়া দিচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা, এবং ইউনূস সরকার তাদেরকে সমর্থন করছে। জঙ্গি মৌলবাদীদের নিয়ন্ত্রণে আছে এই সরকার, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমেরিকার ডিপ স্টেট ইউনূসকে বসিয়েছে,
হাসিনার সঙ্গে তাদের পার্সোনাল স্কোর সেটেল করার জন্য। বিশেষ করে হিলারি ক্লিন্টন দম্পতি এবং তাদের ইকোসিস্টেম, তারা ডেমোক্র্যাটের মধ্যে খুব সক্রিয়। এই ডিপ স্টেটের প্রতিভু হচ্ছে ইউনূস। তারা তো হাসিনাকে আপাতত সরিয়েছে, আমি কথাটা বলছি আপাতত, মার্ক মাই ওয়ার্ড। রবীন্দ্রনাথের কথা আছে না, চিরদিন কাহারও সমানো নাহি যায়। ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা এখন খুব আস্ফালন করছেন। মাত্র তো 4 মাস এসছেন ক্ষমতায়, আরো কয়েকটা মাস যাক না, দেখুন না আপনাদের হাল কি হয়। ওয়েট অ্যান্ড ওয়াচ, এত আস্ফালন করবেন না। ভারতকে শত্রু রাষ্ট্র বানানোর দাবি করে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টার ফেলবেন না। ভারত যদি শত্রুতা করে তার পরিণাম যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। আমাদের 4র্থ বৃহত্তম অর্থনীতি, আমাদের সামরিক শক্তি জানেন, আমাদের মিডল ক্লাসের সংখ্যা জানেন, বাংলাদেশের যে জনসংখ্যা তার দ্বিগুণেরও বেশি। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জানেন, বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তিতে আমাদের সাফল্য জানেন, মহাকাশ গবেষণায় আমাদের সাফল্য জানেন। কিচ্ছু জানেন না। পুচকে দেশ, ভিখিরি দেশ, ভিক্ষের পাত্রুয়াতে ঘুরুন বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের টাকা দাও টাকা দাও, নইলে আমরা বাংলাদেশের মানুষকে খেতে দিতে পারবো না। এই যাদের অবস্থা, তারা বলছে ভারতকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করার, অর্থাৎ মস্তিষ্কে ঘৃণা। বাবর যেমন তার সৈন্য সামন্ত নিয়ে 500 বছর আগে মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরি করেছিল, ভারতবর্ষের বহু মসজিদ কিন্তু মন্দির ভেঙে হয়েছে। কিন্তু এখনো আমি বিশ্বাস করি ইতিহাস ঘেঁটে আর লাভ নেই। অতীত খুঁড়ে বেদনা জাগাবেন না, হৃদয় খুঁড়ে বেদনা জাগাবেন না। এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। রাম মন্দির হয়ে গেছে, 100 বর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা হয়ে গেছে। আগামী দিনে কৃষ্ণ জন্মভূমি হয়তো পুনরুদ্ধার হবে হবে। মানুষ চাইলে হবে, কেউ আটকাতে পারবে না। এবং আমাদের দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা ন্যাশনাল মেনস্ট্রিমে আছেন, তাদের একটা বড় অংশ মনে করেন যে হিন্দুদের এই যে দাবিগুলো, এই দাবিগুলোকে মেনে নেওয়া উচিত, তাহলে অশান্তির বাতাবরণই থাকবে না। আবেগের বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, সে কথা ঠিক, কিন্তু ভারতবর্ষের 100 কোটির বেশি হিন্দু। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই কারণেই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু ধর্মাবলম্বী। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এই বোধ জিন্নার আত্মা আর বাবরের জিন যারা বহন করে তারা বুঝতে পারবে না। তারাই বলে যে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। তারাই চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় জেলে পুরে রেখেছে। তারাই ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তারাই জোর করে ধর্মান্তকরণ করে, তারাই মাতৃশক্তির সম্ভ্রমহানি করে। তারা ভাবে যে সনাতনীরা আসলে গণিমতের মাল, যা খুশি করা যায়। ভুল ভাবছেন। কি ভাবছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করবেন, তাদের ঘর বাড়ি সম্পত্তি সব দখল করবেন, জোর করে বাড়ির মেয়ে বউদের তুলে নিয়ে যাবেন, ধর্মান্তকরণ করবেন, আর বাংলাদেশের সনাতনীরা চুপ করে থাকবে? তারা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করছে বলেই তাদের উপর হামলা হচ্ছে, এবং জঙ্গি ইউনূসের সরকার সেই হামলা বন্ধ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, নিতে চাইছে না। নিচ্ছে না নয়, নিতে চাইছে না। মিথ্যেবাদী ইউনূস মিথ্যে ন্যারেটিভ তৈরি করছে। বাংলাদেশের মানুষের মুখে খাবার তুলে দিতে পারছে না। মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনে খাচ্ছেন অনেক বাংলাদেশি। লজ্জা, শরম, বিবেক এগুলো তো নেই ইউনূসের জঙ্গি শাহির। তাদের ব্যর্থতাকে ঢাকতে তারা ভারত বিরোধী জিহাদ করছে।
ঐক্য ঐক্য এমন বৈঠক করলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সবচেয়ে বড় সংগঠন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ ডাক পেল না। ফরহাদ মাজহার তো ঠিক কথা বলেছেন যে চিন্ময় প্রভুকে তিনি চেনেন, চিন্ময় প্রভু দেশ বিরোধী কাজ করতে পারেন তিনি বিশ্বাস করেন না, তাকে মুক্তি দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন। ফরহাদ মাজহার এই কথাটা বলার জন্য বাংলাদেশে ট্রোল হচ্ছেন, আর জঙ্গিরা বলছে কিছুতেই চিন্ময় প্রভুকে ছাড়া যাবে না। প্রথম কথা, ওটা জাতীয় পতাকা তো ছিলই না, বাংলাদেশের জাতীয় পতাকায় চাঁদ তারা থাকে না। হ্যাঁ, জঙ্গিরা মনে করতে পারে যে পাকিস্তানের জাতীয় পতাকাই আসলে বাংলাদেশের জাতীয় পতাকা, তাই তারা পতাকার অবমাননা বলছেন। পতাকাও পরিবর্তন হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, পাঠ্যসূচিতে সাম্প্রদায়িক বিদ্বেষের প্রতিফলন পাবেন। জঙ্গিদের ধর্মপিতা জ্ঞান দিচ্ছেন, ভারত যেন মনে করে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ওই জঙ্গিদের ধর্মপিতাকে বলেনি আপনার বিদ্যা বুদ্ধি কি সেটা আমরা জানি, আপনি যে যে জায়গায় কাজ করতেন সেখানেও আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আপনার মতো কমিউনাল ধান্দাবাজ দুটি খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। শেখ হাসিনার বাংলাদেশ তো নয়, আমরা জানি এটা জঙ্গি জেহাদিদের বাংলাদেশ, এবং এই জঙ্গি জেহাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক, কিন্তু ভারতীয় উপমহাদেশে হিন্দুদের রক্ষাকর্তা ভারত। এই বিষয় নিয়ে কোনো রকম দ্বিধা রাখবেন না। আমরা কূটনৈতিক পথে সবকিছু করার চেষ্টা করব, কিন্তু ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবিতে যদি বাংলাদেশ জুড়ে পোস্টার পড়ে এবং ইউনূসের সরকার সেই দাবিকে মান্যতা দিয়ে এমন এমন পদক্ষেপ নেয় যাতে প্রমাণিত হয় তারা ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবেই চিহ্নিত করছে, তাহলে আমরাও ধরে নেব বাংলাদেশ শত্রু রাষ্ট্র। তাহলে শত্রু রাষ্ট্রের অস্তিত্ব নাকের ডগায় রাখবো কেন? কেন রাখবো? তাহলে সেই শত্রু রাষ্ট্রের অস্তিত্ব যেন পৃথিবীর মানচিত্রে না থাকে সেটা ভারত সরকার স্থির করবে। একদিনও লাগবে না বাংলাদেশের অস্তিত্বকে মিটিয়ে দিতে। চ্যালেঞ্জ করে বলছি, একদিনও লাগবে না। ল্যাজ তুলে দৌড়বে সব। স্পর্ধা, হুমকি, ভারতকে রক্তাক্ত করবেন, চিকেন নেকে হামলা করবেন, উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করবেন, চোখ গেলে দেব, ঘরে ঢুকে মেরে আসবে ভারতীয় বাহিনী। যারা ভারতের দিকে মুখ তুলে চাইবে হুমকি দেবে। ভারতের জাতীয় পতাকাকে সম্মান করুন, তাকে প্রণাম করে ভারতবর্ষে ঢুকবেন। নির্লজ্জ বেহায়ার দল। সারা জীবন যাদের কৃতজ্ঞ থাকা উচিত তারা বলছে ভারত শত্রু রাষ্ট্র, আবার চিকিৎসা করাতে ভারতে আসতে হবে। পেঁয়াজ, আলু, ডিম আরো অন্যান্য জিনিস না পেলে বাংলাদেশিদের রান্নাঘরে উনুন জ্বলবে না। এই হচ্ছে দেশটার পরিস্থিতি। তাও কি আস্ফালন? যোগী আদিত্যনাথ এই বার্তাটা দিয়ে সনাতনীদের একজোট হতে বলছেন। এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে। কারণ এই প্রেতাত্মা, বাবরের প্রেতাত্মা, এই জিন্নার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে উপমহাদেশে। ভারতেও সেই প্রেতাত্মা সম্বলে পাত্তারবাজি করে, বাংলাদেশেও সেই জিন্নার প্রেতাত্মা আর বাবরের জিন যারা বহন করে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে চায়। এর প্রতিকার আমাদের করতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে, সংহত হতে হবে সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের। বাংলাদেশে ভারত আছে তাদের পাশে। বাংলাদেশকে আমরা বাধ্য করব ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। কিন্তু তাও যদি বাংলাদেশ সরকার নিজেদের দেয়া প্রতিশ্রুতি না রাখতে পারে
তখন ভারত এমন পদক্ষেপ করবে, আগামী 100 বছর বাংলাদেশের মানুষ সেটা ভুলতে পারবে না। সেই দুঃস্বপ্নের স্মৃতি তাদের তাড়া করে ফিরবে।